দীর্ঘদিন পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু বিআরটিএর। বায়োমেট্রিক কার্যক্রমের সময় ক্ষেপণে দুর্ভোগ, আটকে থাকা 12.5 লাখ লাইসেন্সের প্রিন্ট আগামী মাসে। করোনায় সারা দেশে বন্ধ হয়ে গেছে 3,500 কিন্ডারগার্টেন স্কুল। অনিশ্চিত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন। সরকারি প্রাথমিকে ভর্তির সুযোগের পরামর্শ। অ্যান্টিবায়োটিকের বাছবিচারহীন ব্যবহারে আশঙ্কাজনকভাবে হারিয়েছে কার্যকারিতা। চট্টগ্রামে জরিপ, চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিতে বিক্রি বন্ধের তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। দীর্ঘদিন পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। পরীক্ষা দেওয়ার পরও যাদের লাইসেন্স নানা জটিলতায় আটকে ছিল তাদেরও বায়োমেট্রিক কার্যক্রম শুরু করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তবে সেবা প্রত্যাশীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে বিআরটিএতে আটকে থাকা 12.5 লাখ লাইসেন্সের প্রিন্ট আগামী মাস থেকে দেয়া শুরু করবে সেনাবাহিনী। খলিলুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। কোন প্রতিষ্ঠান গ্রাহকের হাতে তুলে দিবে লাইসেন্স, সে চুক্তি নিয়ে আটকে ছিল বিআরটিএ। তবে দীর্ঘ প্রতীক্ষার পর সেই কাজ শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। রাজধানীর পল্লবীতে প্রতিদিন গড়ে 1000 মানুষের বায়োমেট্রিক করছে প্রতিষ্ঠানটি। এই বায়োমেট্রিক দিতে গাজীপুর থেকে এ পর্যন্ত 3 দফায় রাজধানীর পল্লবীতে এসেছেন আবির হোসেন। তার মতো বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের সবারই অভিযোগ সময়ের দীর্ঘসূত্রিতা নিয়ে। প্রথম 10টায়, তারপরে সময় দিছে 11টায়, তারপরে 12টায়। মনে করেন এই টেনশনে ভালো লাগে না। আজকে ফিঙ্গারটা হলে আমি টেনশনটা একটু হালকা হব। আমাকে যদি একটু জানিয়ে দিত যে আমার এটা রিনিউ করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমার রাত 8টা পর্যন্ত বসে থাকতে হতো না। বলে যে আমাদের সার্ভারের প্রবলেম, আমাদের এই প্রবলেম, আমাদের ওই প্রবলেম। তবে মাদ্রাজ প্রিন্টার্সের দাবি, ইতোমধ্যে সারা দেশে স্থাপন হয়ে গেছে 69টি বায়োমেট্রিক মেশিন। তবে জাতীয় পরিচয়পত্রের সাথে যাদের পাসপোর্টের তথ্যের মিল নেই, সেই সব গ্রাহকদের লাইসেন্স নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ডকুমেন্টস ভেরিফাই করার পরে ম্যাক্সিমাম ডকুমেন্টসের সমস্যা পাওয়া যায়, ঝামেলা পাওয়া যায়। তো তখন কি করতে হয়, ডকুমেন্টস ঠিক করে আনার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। এনআইডিতে যদি ভুলও থাকে, দরকার হলে আমাকে রিকোয়েস্ট করতে হবে যে আপনি এনআইডিটা সংশোধন করে আসেন। বিআরটিএ বলছে আগামী অক্টোবর থেকে আটকে থাকা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার কাজ শুরু করবে সেনাবাহিনীর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। আগামী 6 মাসের মধ্যে আটকে থাকা 12,45,000 ড্রাইভিং লাইসেন্স সরবরাহের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি। পুরাতন যে লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং ছিল প্রায় 12 লক্ষের অধিক, বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর আগামী মাস থেকেই কার্ড প্রিন্টিংয়ে চলে যাবে, অর্থাৎ যে ব্যাকলকের যে সমস্যা ছিল সেটা আর এখন বর্তমানে থাকছে না। বিআরটিএর টেন্ডার জটিলতায় দেশজুড়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ ছিল 2019 সালের আগস্ট থেকে। লাইসেন্স প্রাপ্তিতে বিআরটিএতে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। প্রায় 3 বছর পর আবারও লাইসেন্স সরবরাহ শুরু করলো বিআরটিএ। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি রয়েছে, তেমনি বিআরটিতে জমে থাকা প্রায় কয়েক লাখ লাইসেন্সে রয়েছে অস্বস্তি। তাই এই সমস্যার সমাধানে বিআরটিকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে সারা দেশে প্রায় 3,500 কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনও অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষাবিদরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। এদিকে আবারও ঘুরে দাঁড়াতে সহজ শর্তে সরকারি প্রণোদনা চায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্ডারগার্টেন স্কুল বন্ধের চিত্র এমন আরও অনেক। মিরপুর শাহালি থানা এলাকার এই ভবনটিতে ছিল নবাবেরবাগ সেন্ট্রাল হাই স্কুল। শিক্ষক কর্মচারীদের বেতন ও স্কুল খরচ বহন করতে না পারায় তা এখন বন্ধ। চিরচেনা ক্লাসরুমে পাঠ্য নির্দেশনার জন্য হোয়াইট বোর্ড পড়ে থাকলেও এখন তা শুধুই জড়বস্তু। আমার খুব কষ্ট লাগে যে বেঞ্চগুলো দেখলে, তা বোর্ডগুলো দেখলে, এগুলো খুব খারাপ লাগে। আর লকডাউন শেষে শিক্ষা কার্যক্রম চালু হলেও অনেক শিক্ষার্থী ফিরতে পারেনি তাদের প্রিয় ক্লাসরুমে। আর তাই শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার ঝুঁকি নিয়ে শঙ্কিত অভিভাবকরা। এবছর তো আমরা কোন স্কুলে ভর্তি হতে পারছি না। সবাই স্কুলে যাচ্ছে, আমরা যাচ্ছে পারতে আসি না। আমাদের স্কুলটা খুলে দেওয়া হোক, আমরাও যাব স্কুলে। যদি অল্প খরচে পড়ানো যায় তাইলে এই স্কুলে আবার ভর্তি করা একদম স্কুল চালু করলে। আমি আসলে জানি না তাদের স্কুলটা খুলতে পারবো কিনা, এবং তারা এখন কোথাও ভর্তিও হতে পারতেছে না। তাদের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি।
তিনতলা ভবনের এই শিক্ষা প্রতিষ্ঠানের 12টি কক্ষে শিক্ষার্থী সংখ্যা 250। মূলত এলাকার নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীরাই পড়তে আসতেন এখানে, যাদের শিক্ষা ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দাবি, দেশে প্রাক প্রাথমিকের 30% শিক্ষার্থী কিন্ডারগার্টেনের, আর তাই দেশের শিক্ষার হার ও মান ধরে রাখতে এবং বেকার সমস্যা মোকাবেলায় সহজ শর্তে সরকারি প্রণোদনা পেলেই আবারও ঘুরে দাঁড়াবে এসব প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য আমি অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সহজ শর্তে কিছুটা ঋণ দেয়। আর শিক্ষাবিদরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সুবিধা দিয়ে ও শিক্ষক সংখ্যা বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব। কিন্ডারগার্টেন নিঃসন্দেহে টিকে আছে যারা ভালো, যাদের শিক্ষার্থী সংখ্যা বেশি সেই দিক থেকে, এবং যারা বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সরকার হয়তো তাদেরকে কিছু প্রণোদনা দিয়ে তাদেরকে টিকিয়ে রাখতে পারে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মতে সারা দেশে 40,000 কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যার মধ্যে 1800 স্কুল নিবন্ধিত। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 75 লাখ। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে কার্যকারিতা হারিয়েছে অ্যান্টিবায়োটিক, শিশু ও তরুণদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মা ও শিশু হাসপাতালের গবেষণা বলছে, প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ছিল অকার্যকর। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিগুলোতে অ্যান্টিবায়োটিকের বিক্রি বন্ধে কঠোর আইনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2018 থেকে 2020 সালে শুরু পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা 1000 নিউমোনিয়া রোগীর উপর এক গবেষণা চালিয়ে দেখা যায় 70% অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়েছে। সবচেয়ে বেশি অকার্যকর দেখা গেছে নবজাতক, শিশু ও তরুণদের মধ্যে। প্রতি 4 জন নিউমোনিয়া আক্রান্ত পুরুষের মধ্যে 3 জনের ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ছিল অকার্যকর। 1000 রোগীর মধ্যে 9% শরীরে নিউমোনিয়ায় ব্যবহৃত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি। আবার নবজাতক ও শিশুদের ক্ষেত্রে 13% শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করেনি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ হার ছিল সবচেয়ে বেশি। মোস্ট অফ দ্য ডিজিজে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে, তাহলে যেন তেন প্রকারে অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি হয়ে যায়, তাহলে তো আমার কোনো ট্রিটমেন্টের কোনো গাইডলাইনই আমার কোনো কাজ করবে না। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকান থেকে কিনে ছোটখাটো রোগ সারাতে অ্যান্টিবায়োটিক গ্রহণ, ফার্মেসিগুলোর নিয়ম ছাড়াই ওষুধ বিক্রির কারণে অ্যান্টিবায়োটিক অকার্যকর হওয়ার ঘটনা ঘটছে বলে মনে করেন গবেষকরা। ফার্মেসিগুলোতে অবাধ অ্যান্টিবায়োটিক বিক্রি, এটি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরির পেছনে অন্যতম একটি দায়ী কারণ। আমরা মনে করি এখনই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগ নিতে হবে। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের ওষুধের কার্যকারিতায় ব্যবহার ও অননুমোদিত বিক্রির বিরুদ্ধে সুনির্দিষ্ট কঠোর আইন প্রণয়ন করা জরুরি বলে মতামত বিশেষজ্ঞ চিকিৎসকের। আপনার জ্বর হলো, এই জ্বরটা তো অনেক কারণে হতে পারে। এটার কারণ শুধু যে ব্যাকটেরিয়া দ্বারা জ্বর হচ্ছে তাই না, এটা তো হচ্ছে ভাইরাস দ্বারা হতে পারে, এটা ম্যালেরিয়া হতে পারে, এটা অন্য কিছু হতে পারে যেখানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো আপনি কী করছেন, আপনি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক খেতে শুরু করলে তখনই কী হচ্ছে, অ্যান্টিবায়োটিক কার্যকারিতা কমে যাচ্ছে। সরকারের একটা পলিসি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, ফার্মেসিগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। গবেষণায় দেখা গেছে নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশ, হালিশহর ও বাকলি এলাকায় সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক অকার্যকর রোগী পাওয়া গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রোগীর সংখ্যা আগের চেয়ে সামান্য কমলেও এখনও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি। শিশুদের আক্রান্ত হওয়ার চিত্র উদ্বেগজনক। রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। খালি নেই হাসপাতালে ডেঙ্গু কর্নারের শয্যা। চিকিৎসকদের শঙ্কা, বৃষ্টির কারণে আগামী মাসের শুরুতে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 219 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 2 জন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 সপ্তাহের বেশি সময় ধরে নানা সমস্যায় ভুগছেন 8 বছরের শিশু শফিকুর রহমান। মুন্সিগঞ্জ থেকে সোমবার ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শারীরিক অবস্থা আরও অবনতি হলে লাগতে পারে আইসিইউ। ট্রিটমেন্ট করবো, আমি তো পারতেছি না, আমি অনেক ধারণা করে আমি টাকা নিয়ে আসছি। শফিকের মতো গত 7 দিনে অর্ধশত শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। আগের তুলনায় চাপ কমলেও এখনও রোগীতে পূর্ণ ডেঙ্গু কর্নারের সব শয্যা। ডেঙ্গুর প্রভাবে শিশুদের শরীরে নানা সমস্যার কারণে উদ্বিগ্ন অভিভাবক।
অভিভাবকরা। আইসিইউতে 6 দিন রাখার পরে বেডে দিয়েছে আবার কালকে। একবার বলছে অবস্থা খুবই খারাপ, আপনার ছেলে নাও বাঁচতে পারে। টেম্পারেচার হচ্ছে আপনার কখনো 105-এর নিচে হয় না, সারা গাও চুলকাইতেছে, রাতে ঘুমাইতে দেয় না। সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিয়ন্ত্রণে আনার কথা ছিল ডেঙ্গু পরিস্থিতি, কিন্তু দেখা যাচ্ছে না তার কোনো লক্ষণ। তাই প্রশ্ন উঠছে মশক নিধন ব্যবস্থাপনা নিয়ে। অনেক মশার ওষুধ তো ভালো করে দেয় না। যেহেতু বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তার মানে আমাদের অবশ্যই এখানে প্রিভেনশনে ঘাটতি আছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত 17,500 ব্যক্তির মধ্যে 7,215 জনই শনাক্ত হন সেপ্টেম্বরের 27 দিনে। চিকিৎসকদের শঙ্কা, সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে আগামী মাসের শুরুতেও থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ। এখনও ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে, যে কারণে আরও লেনদেনিং হবে এই বিষয়টা। যে মসকিউটোগুলি আমাদের প্রজননে রয়েছে তারা তো বড় হবে, অসুস্থ মানুষকে কামড়াবে, তার নিকটস্থ মানুষকে কামড়াবে এবং এটা সার্কুলেট করতে থাকবে। শুধু ডেঙ্গুই নয়, মৌসুম পরিবর্তনজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়েও হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ লাখ করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে হয়ে গেল একদিনের বিশেষ ক্যাম্পেইন। এদিন প্রথম ডোজ পেয়েছেন ৬৬ লাখের বেশি মানুষ। তবে স্বাস্থ্য বিভাগের প্রচারণার অভাবে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এদিকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন গণটিকা ক্যাম্পেইন আবারও হবে। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন, লক্ষ্যটা তাই এই দিনে সারা দেশে ৭৫ লাখ টিকা দেয়া। মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় প্রতিটি ওয়ার্ডে শুরু হয় এই বিশেষ টিকা কার্যক্রম। আগে থেকেই রেজিস্ট্রেশন করা, কিন্তু SMS নেই, তাই মিলছে না ভ্যাকসিন। এবারের ক্যাম্পেইনে তাদের দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। হতাশার ভিতরে ছিলাম, কিন্তু মেসেজ আসে নাই, তারপরে এই সুযোগটা পাইছি, এই সুযোগে দিলাম, ভালো হইলো। কয়েকদিন থেকে নিউজে দেখতেছি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকা দেবে আর কি, টিভিতে দেখে তারপর এখানে আসছি আর। তবে গতবারের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দেয়া হলেও এই দফায় কেবল NID নিয়ে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে গেছেন অনেকে। আমার আরও 2জন লোক আসছিল যে তারা রেজিস্ট্রেশন করে নাই, কিন্তু এখান থেকে বলছে যে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। আবার স্বাস্থ্য বিভাগের তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে প্রচারণা হয়েছে কম, তাই মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। এটা আসলে ওইরকম ভাবে মনে হয় প্রচার হয় নাই ভাইয়া। আমাদের জানা মতে আমাদের কলা বাগান, যেমন সামনে মসজিদ আছে, এগুলো কিন্তু বলা হয় নাই। এদিকে ধানমন্ডির গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন নির্ধারিত ৭৫ লাখ শেষ হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। এছাড়া টিকার মজুদ সাপেক্ষে প্রায় করা হবে এ ধরনের ক্যাম্পেইন। ৭৫ লাখ দেব, এরপরে আমাদের কাছে টিকা থাকলে আমরা একদিনে 1 কোটি করে দেওয়ার চেষ্টা করছি। আগামীকালকে যে সমস্ত জায়গায় টার্গেট ফুলফিল হবে না, অপেক্ষমান আছে, তাদেরকে দেওয়া। প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে 2টি করে বুথ, দেয়া হচ্ছে 500 করে ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। এতে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পা রাখলেন ৭৫ বছরে। আমরা শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। ঘাত প্রতিঘাত ছুঁয়ে স্বজনহারা দলীয় প্রধান দেশকে যে অবস্থানে উন্নীত করেছেন তার উদযাপনে জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের অধীনেই হবে জাতীয় নির্বাচন। আবার হুমকি দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নাই। বাংলাদেশ আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হবে না। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে তামাশার জন্ম দেয়া বিএনপির কাছে দেশবাসীর আর চাওয়ার কিছু নেই। নির্বাচন নিয়ে আজকে মাঠ ঘোলাও করবে, পানি ঘোলা করবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যে কোনো সহিংসতা আমরা সমুচিত জবাব দিতে প্রস্তুত। সময় মতোই জাতীয় নির্বাচন হবে জানিয়ে কাদের বলেন, পলাতক কোনো আসামিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না জাতি। বাংলাদেশেও
সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন করবেন আপনাদের প্রধানমন্ত্রীকে। পলাতক দণ্ডিত আসামি যদি নির্বাচনের নেতা হয়, জনগণ এই দণ্ডিত পলাতক নেতাকে কোনোদিনও এদেশের নির্বাচনের নেতা হিসাবে মেনে নেবে না। শেখ হাসিনার জন্মদিনে নেতাকর্মীদের জয়ের প্রস্তুতি নিয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বানও জানান সাধারণ সম্পাদক। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেল এক যুগের নেতৃত্ব ছাড়া পাকিস্তানের চেয়ে বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে থাকতো না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আলাদা 5 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। এর মধ্যে 4টি মানহানি ও 1টি নাশকতার মামলা। এদিকে 9 বছর আগের নাশকতার এক মামলায় সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 16 ফেব্রুয়ারি। কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যা এবং ঢাকা ও নড়াইলে করা 4টি মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ 1 বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ বাড়ানোর বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে আলাদা 2টি বেঞ্চ এই আদেশ দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির 2 মামলায় 17 বছরের সাজা হয়েছে তার। বাকি মামলা ঝুলে আছে বিচারিক আদালতে। এর মধ্যে বেশ কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে। দণ্ড হওয়া 2 মামলা ছাড়া বাকি মামলাতে জামিনে আছেন বিএনপি নেত্রী। সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ছে। সেই মামলাগুলোতে আজকে 1 বছর করে জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় তথাকথিত একটি নাশকতার মামলা, যেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলারও 1 বছরের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে 2012 সালে রাজধানীর কাকরাইল মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিন এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল কেস। এত বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব একটা ময়লার গাড়ি পোড়ানোর জন্য সকাল 7টায় উত্তরার থেকে আসবে, এইটা আনবিলিভেবল। 16 ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নাশকতার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ। চলতি বছরই 150-রও বেশি অপহরণ। রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয় অপরাধীদের যোগসাজশ। গাড়ি, ল্যাপটপ, মোবাইল সহ জব্দকৃত আনুষঙ্গিক জিনিসপত্র ফেরত পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। রাষ্ট্রপক্ষ আপত্তি না জানানোয় মঙ্গলবার জব্দকৃত 16টি মালামাল ফেরত দেওয়ার আদেশ দেন আদালত। এ আদেশে সন্তুষ্ট পরিমণি। এদিকে আদালতের আদেশের পর গণমাধ্যমের সামনে কে কথা বলবে, এ নিয়ে রাষ্ট্রপক্ষের 2 আইনজীবীর তর্কাতর্কি হয়েছে। প্রায় 2 মাস পর নিজের ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, মোবাইল, মেকআপ বক্স ফেরত পেতে আদালতে চিত্রনায়িকা পরিমণি। জব্দকৃত এই আনুষঙ্গিক জিনিসপত্র ফেরত দেওয়ার পক্ষে মতও দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আপত্তি নেই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। ভিড় এড়াতে এদিন পরিমণিকে দেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। মঙ্গলবার এ নিয়ে শুনানি হয়। পরে জব্দকৃত 16টি আলামত পরিমণিকে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। তবে চাওয়া মাত্র এগুলো আবার জমা দিতে হবে তাকে। এই আদেশের পর গণমাধ্যমের সামনে কে কথা বলবেন তা নিয়ে রাষ্ট্রপক্ষের 2 আইনজীবীর মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কিও হয়। এখানে তদন্তকারী কর্মকর্তা তিনি বলেছেন যে যেহেতু এটা মাদক মামলা, এগুলো জিম্মায় দিলে পরে তার এই তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না। আমরা বলেছি যে যেহেতু গাড়িটি একটি ব্যাংকের থেকে লোন নিয়ে কেনা, সেহেতু এই গাড়ি দিলে পরে বা এগুলো দিলে পরে আমাদের রাষ্ট্রপক্ষে কোনো আপত্তি থাকবে না। আইনজীবী জানান, আদালতের এই আদেশে সন্তুষ্ট পরি। গাড়ি না থাকায় এতদিন নিরাপত্তাহীনতায় ছিলেন বলেও জানান তিনি। বাসার ঠিকানাটা সবাই জেনে যাওয়ায় প্রতিদিনই তার বাসার সামনে লোকজন ভিড় করে এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছেন উনি, যার কারণে গাড়িটি তার খুবই এসেনশিয়াল ছিল এবং তিনি সন্তুষ্ট যে গাড়িটি জিম্মায় পেলেন।
আগামী 10 অক্টোবর এই মামলায় অভিযোগপত্র দাখিলের দিন ধার্য রয়েছে। গত 4 আগস্ট পরিমণিকে গ্রেফতার করে র্যাব। 27 দিন জেল খাটার পর 1 সেপ্টেম্বর কারামুক্ত হন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগের পিকক হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র্যাব। এগুলো অভিনব কায়দায় সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। রাজধানীর শাহবাগে পিকক হোটেল লিমিটেডের নিচে বানানো হয়েছে গোপন সুড়ঙ্গ। তবে তা মানুষ চলাচলের জন্য নয়, বরং অবৈধ মদ লুকিয়ে রাখার জন্য। এছাড়াও আরেকটি গোপন গোডাউন করা হয়েছে এই হোটেলের 4 তলার কর্মচারীদের থাকার কক্ষের পাশে। লুকোনো ছোট্ট একটি দরজার সন্ধান পাওয়ার পর তল্লাশি চালালে মেলে দেশি বিদেশি একের পর এক মদ ও বিয়ারের কেস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে এই অভিযান পরিচালনা করে র্যাব 4। প্রায় 5 ঘন্টার এই অভিযানে 5000-এর বেশি বোতল মদ উদ্ধার করে র্যাব, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার বেশি। প্রায় 2500 দেশি বিয়ার পেয়েছি ক্যান, এবং প্রায় 1500 বিদেশি বিয়ারের ক্যান পেয়েছি। আমরা 700 বোতল বিদেশি মদ পেয়েছি এবং 600 বোতল দেশি মদ পেয়েছি। তাদের যে আমদানি রপ্তানি কাগজপত্র রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা হবে। এখন পর্যন্ত আমাদের দুপাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা প্রাথমিকভাবে জব্দ করেছি। র্যাব জানায় পিকক হোটেলের 3 তলা পর্যন্ত বৈধ বার পরিচালনা করার লাইসেন্স রয়েছে। তবে অবৈধ মদ রাখার জন্য অতিরিক্ত একটি ফ্লোর এবং সুড়ঙ্গের ব্যবহার করে আসছিল হোটেল কর্তৃপক্ষ। নিচতলা, দোতলা এবং 3 তলা এই 3টি স্পট বারের অনুমোদন ছিল। যাদের মাদক লাইসেন্স নেই বা যারা অনেক ক্ষেত্রে বাসায় মদ্যপান করেন বা বাসায় বিভিন্ন বার পরিচালনা করেন, এইসব জায়গায় এখান থেকে বিভিন্ন সময় মদ পাঠানো হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে সৌদি আরবে বিক্রি করে দেয়া হয়েছে বাংলাদেশি নারী হাবিবা আক্তারকে। পৈশাচিক নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি নিয়ে ভুক্তভোগীর মর্মান্তিক ভিডিও এসেছে সময় সংবাদের হাতে। আইনের আশ্রয় নেয় ভুক্তভোগীর পরিবারকে উল্টো হত্যার হুমকিও দিচ্ছে পাচারকারীরা। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। এমন আকুতি সৌদি আরবে পাচারের শিকার বাংলাদেশি হাবিবার। গৃহকর্মীর কাজ দেবার কথা বলে গত 7 জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি হাবিবাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠায়। 7 দিন পরেই পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে বিক্রি করে দেয়া হয়েছে। আমারে বিক্রি করে দিয়েছে, আমারে তুমি বাঁচাও, আমার ছেলে 2টার আমি দেখতে চাই, আমি বাঁচতে চাই, আমার ছেলে 2টার জন্য আমি বাঁচতে চাই। হাবিবার এই অবস্থায় দিশেহারা পরিবারটি ইফতি ইন্টারন্যাশনালের কাছে গেলে 4 লাখ টাকা দাবি করা হয়। সৌদি থেকে একবারে গুম করে ফেলাম, যদি আনতে হয় 4 লক্ষ টাকা দিতে পারবা। মেয়ের এমন অবস্থায় শয্যাশায়ী মা। হাবিবার ছোট্ট 2 সন্তানের আকুতি মাকে ফিরে পাবার। মেয়েটার উপর যে অত্যাচার করতেছে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই দালালদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার। এদিকে হাবিবাকে পাচারের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে গ্রেফতারকৃতরা এর আগেও উচ্চ বেতনের চাকরি দেবার কথা বলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে নারী পাচার করেছে। এরা পূর্বেও বিভিন্ন সময় বিদেশে মানব পাচার করেছে চাকরির প্রলোভন দেখিয়ে। ইতিপূর্বেও তাদের নামে বিভিন্ন সময় মামলা হয়েছে। হাবিবাকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাইরা অফিসে আবেদন করেছে পরিবার। ব্র্যাকের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে মানব পাচারকারীদের হাতে গত 6 বছরে নির্যাতনের শিকার হয়েছেন 15,000 বাংলাদেশি নারী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরীর উন্মুক্ত ড্রেন যেন মরণ ফাঁদ। গত 4 মাসে ড্রেনে পড়ে 4 জনের করুণ মৃত্যু হয়েছে। সিটি কর্পোরেশন ও সিডিএর কাজে সমন্বয়হীনতায় বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ নগরবাসীর। এদিকে আগ্রাবাদের ড্রেনে পড়ে যাওয়ার 5 ঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চশমা কিনে আর বাড়ি ফেলা হলো না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সাদিয়ার।
সোমবার রাতে আগ্রাবাদে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় উন্মুক্ত ড্রেনে পড়ে তলিয়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের 5 ঘন্টার উদ্ধার তৎপরতায় 1 টন আবর্জনা সরিয়ে 70 ফুট গভীর থেকে লাশ পাওয়া যায় সাদিয়ার। আমার মা মারা গেছে, আমার মায়ের আমি মা ডাকতাম, আমার মায়ের স্যার আইছিল। অবশ্যই এগুলো যদি হইতো আজকে অ্যাক্সিডেন্ট হতো না। এখানে আপনার সিডিএর গাফিলতি আছে। চট্টগ্রামে উন্নয়ন কাজ চলায় বিভিন্ন সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। তার উপর কোনো সড়কে 10 ফুট চওড়া নালা আছে, কোনো ধরনের স্ল্যাব ছাড়া। সিডিএ দিচ্ছে সিটি কর্পোরেশন দিচ্ছে সিডিএর দোষ। প্রাণহানির ঘটনায় সিডিএ কিংবা সিটি কর্পোরেশন কোনো সংস্থায় দায় নিতে নারাজ। যারা প্রকল্পের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল, যেহেতু ওখানে সব মেইনটেনেন্সের দায়িত্ব এখন তাদের। তো আমাদের এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, ওখানে তো নর্দমায় পড়ে গেছে, ওটা সিডিএর উপর দোষ দেওয়া আমার মনে হয় ঠিক না। জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর ধরে কাজ করছে সিডিএ, কিন্তু নগরীর নালা নর্দমা ড্রেন পরিষ্কার করার দায়িত্ব আসলেই কার? সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারিত না থাকার ফলে প্রত্যেকটা সংস্থায় দায় এড়ানোর একটা সুন্দর একটা সুযোগ এখানে থাকে। গত 25শে আগস্ট সালে আহমদ নামে এক বৃদ্ধ নিখোঁজ হন, কিন্তু এখনো তার খোঁজ মেলেনি। আর কত প্রাণহানির ঘটনা ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে, সেটি এখন নগরবাসীর সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর বাদামতলী এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবছর জিএসসি জেডিসি পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা জানান। এছাড়াও সকালে আরও একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেএসসি জেডিসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। গত বছর করোনার কারণে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হলেও এবছর পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে ছিল সংশয়। অবশেষে এ বিষয়ে এলো সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে সরকারি গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে জেএসসি ও জেডিসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, শ্রেণীকক্ষের অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। মনে হয় না এবছর আর আমরা জেএসসি নেবার সুযোগ পাবো, কারণ সামনেই ঠিক এসএসসি এইচএসসি আছে। আর আমাদের শ্রেণী সমাপনী মূল্যায়ন সেটি সব ক্লাসের হবে। এদিকে সকালে আরেকটি অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের সমস্ত প্রিপারেশন আছে, আমরা আশা করি ইনশাআল্লাহ এখন অতিমারীয় যে অবস্থায় আছে পরীক্ষাগুলো সময় মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা। এছাড়াও করোনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া হচ্ছে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, যেখানে সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। আগামী 11ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বাস্থ্যবিধি রক্ষায় তৎপর প্রশাসন। বদলে যাচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি। মাথা তুলছে বিদ্যুৎ কেন্দ্র, যেটিতে ভিড়ছে একের পর এক নির্মাণ সামগ্রীবাহী জাহাজ। প্রকল্পের প্রায় 56% কাজ শেষ। 2024 সালের জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ও জুলাইয়ে দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। প্রকল্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নয়নের হাব হচ্ছে মহেশখালীর মাতার বাড়ি। এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বছর 4 আগে কক্সবাজারের মাতার বাড়ির দিগন্ত বিস্তৃত জমিতে চোখে পড়তো শুধু লবণ চাষ। দিন পাল্টে এখন সেখানে টারবাইন, চিমনি মাথা তুলে উকি দিচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র সহ পুরো প্রকল্প এলাকা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হাজার হাজার বিঘা জমি বালি ও মাটি দিয়ে ভরাট করে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার উঁচু করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। একই সঙ্গে এগিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে একটি বন্দর নির্মাণের পরিকল্পনাও। তীরে জেটি তৈরির কাজও এগিয়েছে অনেকটা, ভিড়ছে জাহাজও। পাওয়ার প্ল্যান্টের কাজ পুরো জমি চলতেছে, এখন বয়লার এবং টারবাইন জেনারেটর ইকুইপমেন্ট বসানোর কাজ চলতেছে এবং এই কাজগুলো নির্ধারিত সময়ের সাথেই শেষ হয়ে যাবে। দেশের দক্ষিণের এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিকে বদলে দিতে বড় ভূমিকা রাখবে বলে আশা স্থানীয় জনপ্রতিনিধির। এই মাতার বাড়িতে বন্দর হতে যাচ্ছে, এই মাতার বাড়িতে বিদ্যুতের হাব হতে যাচ্ছে। এই মাতার বাড়িকে কেন্দ্র করে, এই মহেশখালীকে কেন্দ্র করে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলি গড়ে উঠছে, পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। অর্থাৎ পুরো বাংলাদেশের অর্থনীতির একটি
অন্যতম চালিকা শক্তি হিসাবে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা এবং বিশেষ করে এই মাতারবাড়ি। মঙ্গলবার দিনব্যাপী মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প কাজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে। উন্নয়নের হাব হচ্ছে মহেশখালীর মাতারবাড়ি, তাই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রজেক্টগুলোর সিকিউরিটির প্রশ্নে আমরা আলোচনা করছি। আলোচনায় আমরা এটা যাতে সিকিউর থাকে তার ব্যবস্থা আমরা সঠিকভাবে আমরা গ্রহণ এখনো চলছে এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে যাতে করা যায় সেটার আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রায় 36,000 কোটি টাকা ব্যয়ে 600 মেগাওয়াটের 2টি ইউনিট নিয়ে 1200 মেগাওয়াটের একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মাতারবাড়িতে। সঙ্গে চলছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও। আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতিতে মূল ভূমিকা রাখবে এই মাতারবাড়ি। আর তাই সমৃদ্ধশালী এই দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, মাতারবাড়ি, কক্সবাজার। করোনার টিকা নিলে পুরুষ হয়ে যাবে নারী আর নারী হয়ে যাবে পুরুষ, এমন উদ্ভট বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেয়া ইসলামিক বক্তা কাজী মুফতি ইব্রাহিমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কাজী মুফতি ইব্রাহিম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দাবি করেন তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা গ্রেফতার করতে এসেছে। দেশকে হিন্দুস্তান বানানোর চক্রান্ত চলছে। মোহাম্মদপুরের একটি বাসা থেকে সোমবার রাতেই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলে নানা ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে যারা আলোচিত সমালোচিত হয়েছেন তাদের মধ্যে মুফতি ইব্রাহিম অন্যতম। তিনি করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেয়া থেকে শুরু করে এর প্রয়োগের নানা অবৈজ্ঞানিক মনগড়া তত্ত্বের প্রবক্তা। টিকা দেওয়ার কারণে নারীর দাড়ি গজাচ্ছে, পুরুষ কণ্ঠ পাল্টে নারী কণ্ঠ হচ্ছে, এমন উদ্ভট বক্তব্য দিয়েছেন তিনি। সে করোনা নিয়েও বলেছেন যে ভ্যাকসিন দেওয়া যাবে না, ভ্যাকসিন দিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। উনি তালেবান নিয়ে উনি স্বপ্ন দেখেছেন, করোনা নিয়ে উনি স্বপ্ন দেখেছেন এবং কীভাবে করোনাটা আসবে জানতেন। তা আমরা তাকে আসলে মূলত দেখছি যে উনি কীভাবে জানতেন যে করোনাটা আসবে এবং কিভাবে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এই তথ্যগুলো তার কাছে আমরা জানতে চাই। করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক সূত্র দিয়েছিলেন তিনি। বলেছিলেন সূত্রটি তার স্বপ্নে পাওয়া। তালেবানদের উত্থান নিয়েও রয়েছে তার উস্কানিমূলক বক্তব্য। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অসত্য তথ্য বা বিভ্রান্ত তথ্য প্রচার করছে। ধর্মীয় যে উস্কানি যেটা বলে সে ধর্মীয় উস্কানি দিচ্ছে এবং প্রায়শই বলে যে দেশে হিন্দুস্তানি দালাল রয়্যাল এজেন্টে ভরে গেছে। তাহলে যে কারা এগুলি করছে, কারা রয়্যাল এজেন্ট, কারা হিন্দুস্তানি দালাল, সেটা আমি তার কাছে জিজ্ঞাসাবাদ করব। গোয়েন্দারা বলছেন রাষ্ট্রবিরোধী নানা বক্তব্যের ব্যাখ্যা জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ইভানার আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন সহপাঠী ও সহকর্মীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। একই সঙ্গে ইভানার মৃত্যুর আগে ও পরের ঘটনাগুলো তদন্তের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে। গত 15 সেপ্টেম্বর রাজধানীর পরিবার থেকে স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ইভানার পরিবারের পক্ষ থেকে স্বামী আব্দুল্লাহ মাহমুদ রুম্মান ও এক চিকিৎসকের বিরুদ্ধে গত 25 সেপ্টেম্বর শাহবাগ থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করা হয়। হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রায় 7 মাস কারাগারে থাকার পর মুক্তি পেলেন ঝুমন দাস। সন্ধ্যা 6:30টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান ঝুমন দাস। গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিনের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ আদালতে জামিনের আদেশ পৌঁছালে তাকে মুক্তির আদেশপত্র কারাগারে পাঠান বিচারক। গত 16 মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাসের ফেসবুক আইডি থেকে হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। এরই প্রতিক্রিয়ায় হেফাজতের সমর্থকরা 17 মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের 88 বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেদিনই ঝুমন দাসকে গ্রেফতার করে পুলিশ। শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আসলে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে পাইকারি আলুর দাম কমতির দিকে, প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র ৮ টাকায়। এতে লোকসানে পড়েছেন কৃষক ও সংরক্ষণকারীরা। বিস্তারিত জানাতে মুক্তারপুরে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কৃষক যেখানে অনেক আশা ভরসা রেখেছিল এবং এই আলু সংরক্ষণ করেছিল হিমাগারে যে তারা দাম ভালো পাবেন, সেই আশায় কিন্তু অবস্থা এরকম হয়েছে যে দাম আলু উৎপাদন হওয়ার সময় মাঠ থেকে যেই দামে বিক্রি করতে পারতেন তার চেয়েও কিন্তু আলুর দাম পড়ে গেছে। এবং এদিকে হিমাগারের ভাড়া এবং এই দীর্ঘ সময় তাদের পুঁজি রাখার পরেও যে এখন পানির দরে আলু বিক্রি করতে হচ্ছে, এই অবস্থায় কিন্তু কৃষক মহাবিপাকে পড়ে গেছেন। এবং এই আলু উৎপাদনের যে শীর্ষ জেলা, এখানে যে আলু ভিত্তিক বিশাল অর্থনীতি, এটি কিন্তু হুমকির মধ্যে পড়ে গেছে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলেছেন যে তাদের এই জেলায় কিন্তু প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এবং তার মধ্যে 5.5 লাখ মেট্রিক টন কিন্তু এইখানকার সচল হিমাগারগুলোতে সংরক্ষণ করা হয়েছে। আর বাইরে যে আলুগুলো ছিল তার একটা বড় অংশ কিন্তু স্থানীয়ভাবে সংরক্ষণ করা হয়, যার মধ্যে সেগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু নতুন আলু 2-1 সপ্তাহের মধ্যেই বাজারে আসবে। সেই পরিস্থিতির মধ্যে এখন এই পুরনো আলু, যে আলুগুলো বাজারে এখন চড়া দামে বিক্রি হওয়ার কথা, সেখানে কিন্তু একেবারে পানির দরে বিক্রি হচ্ছে। এখানে খুচরা বাজারে কিন্তু 8 টাকা, 8.5 টাকা, 9 টাকা এরকম দামে কেজিতে বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে এই আলুগুলো তাদের উৎপাদন খরচই পড়েছে 18 থেকে 20 টাকায়। এবং এই যে বড় একটা ক্ষতি হয়ে গেছে তাদের, তারা এখন যে আলু মৌসুম শুরু হচ্ছে সেই মৌসুমে এই ক্ষতি কাটিয়ে উঠে বা তারা যে নতুন করে আলু রোপণ করবেন, অনেক প্রান্তিক কৃষকেরই কিন্তু সেই পরিস্থিতিটি নেই। এবং যে এই অঞ্চলের যে 75,000-এরও বেশি পরিবার কিন্তু এই আলু ভিত্তিক অর্থনীতির সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত, সেই পরিবারগুলোর মধ্যে কিন্তু এখন একরকম হতাশা কাজ করছে এবং তাদের মধ্যে নাবিশ্বাস বিরাজ করছে যে কিভাবে তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এবং যারা এই হিমাগারগুলোতে আছেন তারা বলছেন যে যে হিমাগারটিতে আমরা আছি সেখানে 6,65,000 বস্তা, মানে প্রতি 50 কেজির বস্তা এখানে সংরক্ষণ করা হয়েছে। তারা বলছেন যে এই পর্যন্ত তারা 3 লাখ বস্তা আলু বাজারজাত করতে পেরেছেন। এখনও পর্যন্ত 3,65,000 বস্তা কিন্তু তাদের হিমাগারে রয়েছে। অন্যান্য মৌসুমে কিন্তু এই সময় তাদের প্রায় আরও বেশি আলু কিন্তু বেরিয়ে যায়। কিন্তু এই বছর তারা বলছেন যে আলু বাজারে তেমন টানছে না, সে কারণে কিন্তু দর কম। এবং আলু উৎপাদন কিন্তু কৃষি বিভাগ বলেছেন যে চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদন হবার কারণে কিন্তু বাজারে এই পরিস্থিতি। এবং এবার কিন্তু বিভিন্ন ধরনের সবজি সব রকমই বাজারে আছে এবং ওই সবজি থাকবার কারণে কিন্তু আলুর প্রতি চাহিদাও কমে গেছে। এবং এখানকার কৃষি বিভাগ বলছেন যে আলু এই অবস্থায় যে বহুমুখী ব্যবহার নিশ্চিত না করতে পারলে, এবং তারা বলছেন যে এই বহুমুখী ব্যবহার নিশ্চিতের পাশাপাশি যে যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মতো যদি আলুর কর্মসূচি দেওয়া হয় অথবা ত্রাণের সঙ্গে আলু সম্পৃক্ত করা হয় বা টিসিবির মাধ্যমে বিপুল পরিমাণ আলু বিক্রির ব্যবস্থা করা হয়, কিংবা দেশের বাইরে আলু রপ্তানি করা না যায়, তাহলে বিপুল পরিমাণ আলু নিয়ে কিন্তু বিপাকে পড়বে। এবং হিমাগারের যারা আছেন তারা বলছেন যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু তারা ঋণ নিয়ে যারা সংরক্ষণ করেছেন তাদের একটা অংশ দেওয়া হয়েছে, হিমাগারে ভাড়া দেওয়া হয়েছে। এখন কিন্তু যারা সংরক্ষণকারী কৃষক অনেকেই কিন্তু সেই আলু নিতে আসতেছেন না, কারণ ভাড়া এবং ঋণ দিয়ে তাদের কিছুই থাকছে না। তো এই ছিল আলুর সবশেষ খবর। শ্রেয়া, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে আলুর দরদামের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। 2 দশক পার হলেও বাগেরহাটের বিসিক শিল্পনগরের অবকাঠামো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল দশার কারণে নিয়মিত দুর্ভোগের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ। সুপেয় পানি ও ড্রেনেজ সমস্যা নিত্যদিনের। দ্রুত অবকাঠামো সংস্কারের দাবি ব্যবসায়ী নেতাদের। বিসিক শিল্পনগরের উপব্যবস্থাপক বলছেন, অবকাঠামো উন্নয়নে দরপত্র আহ্বান করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। বাগেরহাট বিসিক শিল্পনগরীর প্রধান ফটকে ঢুকতেই খানাখন্দে ভরা সড়কটি। বড় বড় গর্ত আর বেহাল দশায় যানবাহন চলাচলে অনুপযোগী সড়কটি। নেই ড্রেনেজ ব্যবস্থাও। ইজি বাইক সেটিংস, নারিকেল তেল, অটোরাইস ও ফ্লাওয়ার, সরিষা ও ডালের মিল সহ ৩৭টি উৎপাদনমুখী প্রতিষ্ঠান রয়েছে এই বিসিক শিল্পনগরীতে। ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, রাস্তা সংস্কার না করায় কারখানা থেকে পণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। অবকাঠামো উন্নয়ন না হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। বিসিকের ভিতরে রোড আছে, রোডটা ভাঙা চুরো, মানে আমরা হাঁটতে পারি না। এই রোডঘাটে মেলা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়েছে, কাইতে চিত হয়ে পড়ে গাড়ি, গাড়িও নেওয়া যায় না আর এ পথে আনাও যায় না গাড়ি। ভাঙ্গা চোরা আদলা বিল্ডিং ভাঙ্গা এসব নিয়ে ফেলায়, তারপরে আমাদের এই গাড়ি ঘোড়া সব পার করতে হয়। দ্রুত অবকাঠামো সংস্কার বা উন্নয়ন করা না হলে বেশিরভাগ কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে দাবি বিসিক শিল্পনগরী মালিক সমিতির নেতার। ইমিডিয়েট আমাদের দাবি হচ্ছে এখন যে অনতিবিলম্বে এই বছরেই এই রাস্তাঘাটগুলো পুনর্নির্মাণ করে দেওয়া হোক। অবকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। আমাদের একটা রাস্তার কাজ অলরেডি চলতেছে, মানে প্রায় কমপ্লিটের পথে, এবং ড্রেনের কাজও চলতেছে। আর বাকি যে রাস্তাগুলো আছে সেগুলোর বর্তমানে টেন্ডার পাস হয়ে গেছে অলরেডি, তো ওগুলোর কাজও সামনে শুরু হবে। 1996 সালে শহরের ভৈরব নদের পাশে প্রায় 21 একর জমির উপর ক্ষুদ্র ও কুটির শিল্পনগরী গড়ে তোলা হয়। এখানে 123টি শিল্প প্লট রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ভোরের সময় আরও থাকছে। পঞ্চগড়ের গৃহহীন প্রায় 850 পরিবার পেল স্থায়ী ঠিকানা। মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ণ প্রকল্পের পাকা বাড়ি পেয়ে খুশি সুবিধাভোগীরা। পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল সহ পঞ্চগড় সদর উপজেলার গৃহহীন ও সুবিধা বঞ্চিত 844টি পরিবার পেল স্থায়ী ঠিকানা। বছরের পর বছর অন্যের জমিতে ঝুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে দিন কেটেছে তাদের। মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অংশ হিসেবে পাকা বাড়ি পেয়ে খুশি সুবিধা বঞ্চিত পরিবারগুলো। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। ক্ষেত খামারে কাজ করে পরিবারের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা হলেও এদের কারোরই নেই থাকার কোনো ঘর। অন্যের জমিতে ঝুপড়ি ঘরে পরিবারের সব সদস্য নিয়ে গাদাগাদি করেই কাটে তাদের জীবন। জীবনযুদ্ধে ছুটে চলা পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত ছিটমহল সহ বিভিন্ন স্থানে ভেসে বেড়ানো 844টি পরিবার মুজিব শতবর্ষে পেল প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের বাড়ি। আমাদেরকে গুচ্ছ গ্রামগুলো এই যে পাকা ঘরগুলো, এই যে আমরা পাকা ঘর পাই, খুব আনন্দিত, খুশি। অনেক কষ্টে আসলাম, 2টা বাচ্চা নিয়ে, মানুষের অনেক কথা শুনছি। এখন আল্লাহ দিলে শেখ হাসিনা আমাদেরকে ঘর দিছে, অনেক সুখে আছি। কষ্ট করছি, এখানে আইসা আমাদের সুখ হয়েছে। নিজের একটি পাকা বাড়ির স্বপ্ন দেখত তারা। সমাজে আশ্রয়হীনভাবে বেঁচে থাকা মানুষরা নিরাপদ, টেকসই ও মজবুত পাকা ঘর পেয়ে খুশি। যে একটা ঘরে ছিলাম, ঘরেতে পানি পড়তো, এখন শেখ হাসিনা একটি ঘর বানা দিছে, ভিটা করে দিছে, ওখানে আমরা বসবাস করতেছি। পাকা ঘর দিছে, লেট্রিন দিছে, টিপল দিছে, সবকিছু তৈরি করে দিছে। আমরা এখন খুব শান্তি নিয়ে আছি, ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। এর মধ্য দিয়ে ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন হবে বলে মনে করেন সরকারের মাঠ প্রশাসনের কর্মকর্তা। আমরা তাদের বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে অন্যান্য সকল সুযোগ সুবিধা দিয়েছি এবং তাদের জীবনমান উন্নয়নে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলায় 844টি পরিবারের মধ্যে বিলুপ্ত ছিটমহলের পরিবার রয়েছে 13টি, আর বাকি 831টি পরিবার ভূমিহীন ও সুবিধা বঞ্চিত। সময় সংবাদ, পঞ্চগড়। বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করল বাংলাদেশ বিমান বাহিনী। বিশেষ দিনটিকে ঘিরে বাহিনীটির নানা অনুষ্ঠানের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন। এই আয়োজনে মাঝ আকাশে পাইলটদের রোমাঞ্চকর নানা নৈপুণ্য দেখতে পায় নগরবাসী। এ আকাশ আমার, এ আকাশের বুকে কর্তৃত্ব আমার। আমার আকাশ মুক্ত রাখার দায়িত্ব আমার। অসীমের বুকে ডানা মেলে গর্জন তুলে এভাবেই নিজেদের শক্তিমত্তার পরিচয় দিল বাংলাদেশ বিমান বাহিনী।
বাহিনীটির 50 বছর পূর্তির আয়োজন ছিল এমনই জাঁকজমকপূর্ণ ও রোমাঞ্চে ভরপুর। 19টি PT-6 বিমান একযোগে নীল আকাশে ফুটিয়ে তোলে বাহিনী প্রতিষ্ঠার 50 বছর। ঠিক তখনই বর্ণিল ধোঁয়া ছেড়ে আকাশ রাঙিয়ে দেয় একটি C-130 এবং 5টি K-8W বিমান। এক পর্যায়ে ধেয়ে আসে MiG-29 সঙ্গে নিয়ে 4টি F-7 যুদ্ধ বিমান সম্মিলিতভাবে তৈরি করে ভিক্টোরি ফরমেশন। বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে 1971 সালের 28শে সেপ্টেম্বর জন্ম নেয় বাংলাদেশ বিমান বাহিনী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বুড়িগঙ্গায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা নৌকা বাইচ। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয় এবং BIWTA বর্ণাঢ্য এই আয়োজনটি করে। শত শত নৌকা সমারোহে যেন প্রাণ ফিরে পেয়েছে বুড়িগঙ্গা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকাবাসীকে একটু বিনোদন দিতে আয়োজন করা হয় এই নৌকা বাইচের। এই দৃশ্য উপভোগে নদীর দুই পাড়ে জড়ো হন হাজার হাজার মানুষ। আমাদের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীতে যে নৌকা বাইচ হচ্ছে, এই জন্য আমরা এই ঢাকার মানুষ অত্যন্ত আনন্দিত। বুড়িগঙ্গা যাতে তার সেই পূর্ণ আগের যৌবনে বুড়িগঙ্গা ফিরে দেখতে চায় ঢাকাবাসী। সব বছর থেকে এই বছরটা অনেক সুন্দর হয়েছে, অনেক আগে কখনো দেখিনি, একবার দেখলাম, ভালো লাগছে। দীর্ঘদিন পরে আসলে আমরা আমাদের এই নৌকাবাইচটিকে আবার দেখার একটা সুযোগ পেয়েছি। নৌকা বাইচে অংশগ্রহণ করে নবাবগঞ্জ রোয়িং ক্লাব ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির 6টি আকর্ষণীয় বিশাল আকৃতির ঘাসি নৌকা। 13টি টিম এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। নৌকা বাইচতে আসছি, অনেক ভালো লাগতেছে, সেকেন্ড হয়েছি। নৌকা বাইচ এখন গ্রাম বাংলায় হয় না, আমাদের ঢাকার ভিতরে হয়েছে, আমাদের অনেক আনন্দ লাগতেছে। এর আগে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নদী দখলকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এর মধ্য দিয়ে একটি নতুন মেসেজ হলো যে শুধু খেলার জন্য খেলা নয়, আমাদের নদী দূষণ, আমাদের নদী দখল, আমাদের এর হাত থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করা। আমাদের বর্জ্য আমরা নদীতে ফেলে দিচ্ছি, আমাদের বর্জ্য আমরা খালে ফেলে দিচ্ছি। কাজে এই খাল যদি পরিষ্কার থাকে, নদী যদি পরিষ্কার থাকে, আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট যেরকম সুবিধা হবে, ঠিক অনুরূপভাবে আমরা এই ধরনের খেলা নিতে পারবো। পরে এক মনোমুগ্ধকর লেজার শোর আয়োজন করা হয়। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। ইট পাথরের নগরে কচি কাচার মেলা, বাহারি রং আর ড্রয়িং খাতা নিয়ে কোমলমতিদের যেন রাজ্যের ব্যস্ততা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজন। বিশেষ দিনের বিশেষ আয়োজনের মধ্যমণি শিশুরাই, আর তাই আনন্দও যেন বাঁধ ভাঙা। আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন, তাই জন্যে আমি ছবি আঁকছি, বঙ্গবন্ধুর ছবি এঁকেছি, তারপর দৃশ্য আঁকলাম, শেখ হাসিনার ছবি আঁকলাম। আমরা করব জয়, আমরা করব জয় একদিন। চিত্রাঙ্কনের পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান, তবে সেখানেও যেন শিশুদের রাজত্ব। শিশুদের সঙ্গীত পরিবেশনার পরে বক্তব্য রাখেন অতিথিরা। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য নেই কারো। এ সময় দেশ গঠনে তরুণদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা অনেক বেশি ঋণী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। 1981 সালে বাংলাদেশে আসার পরে মানুষের সমস্যা বলে চিহ্নিত করেছেন এবং এই সমস্যাবলীকে সমাধানের জন্য উনি পরিকল্পনা নিয়েছেন এবং তা করা হয়েছে। আমরা সবাই মিলে যদি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশনায় চলতে পারি, অবশ্যই 2041 সালের আগে এটা উন্নত বাংলাদেশ হবে। আলোচনা ও চিত্রাঙ্কনের পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিনে করোনা ভ্যাকসিনের বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উত্তরের মেয়র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 1 মিনিট 50 সেকেন্ড। 6 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 মিনিট 50 সেকেন্ড।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশালে মনোমুগ্ধকর লেজার শো প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার রাত 8:30টায় নগরীর বিসিকে প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেডের ছাদে এর আয়োজন করে ফরচুন গ্রুপ অব কোম্পানি। লেজার শোতে আগামীর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এগিয়ে যাওয়া কার্যক্রমগুলো তুলে ধরা হয়। এ সময় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি ড্রোনও প্রদর্শন করা হয়। অনেকেই পরিবার পরিজন নিয়ে লেজার শোর সৌন্দর্য উপভোগ করেন। এ সময় আয়োজক প্রতিষ্ঠান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের পাইকারি মাছ বাজারে সব ধরনের মাছের সরবরাহ বাড়ায় দামও কেজি প্রতি 1.5 থেকে 200 টাকা কমেছে। 2 থেকে 2.5 কেজি ওজনের বড় আকারের ইলিশে আড়তগুলো ভরপুর। ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শ্রেয়া। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে পশ্চিম তীরে এই 3 নম্বর ঘাট মাছঘাট, এটা কিন্তু জেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার এবং প্রায় 100 বছরের প্রাচীন এই মাছ বাজার এখানে পরিচালিত হচ্ছে। নদীর নিকটে এই তীরে পণ্য পরিবহনের সুবিধা থাকায় বিশেষ করে এই কারণেই এই নদীকে কেন্দ্র করে এই মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাছ বাজার মূলত এই বাজার থেকেই জেলার বিভিন্ন শহর এবং শহরতলির আশপাশের এলাকার যতগুলো বাজার আছে সব বাজারে এখান থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে ইলিশ মাছের ব্যাপক ছড়াছড়ি। প্রচুর পরিমাণে ইলিশ উঠেছে, বিভিন্ন আকারে ছোট মাঝারি এবং বড় আকারের ইলিশ আমরা দেখতে পাচ্ছি। 700-800 গ্রাম থেকে ওজনের ইলিশ থেকে শুরু করে 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশও এই বাজারে আড়তে আমরা দেখতে পাচ্ছি। প্রায় শতাধিক আড়তদার এই মাছ বাজারে ব্যবসা পরিচালনা করছেন। বেশিরভাগ আড়তে আমরা দেখছি যে ইলিশ মাছের বেচা কিনা হচ্ছে বেশি। জাতীয় মাছ ইলিশ, এই কারণে মানুষের পছন্দের তালিকায় ইলিশ মাছটা কিন্তু সর্বপ্রথম স্থান পায়। আর সে কারণেই এই বাজারে ইলিশের চাহিদা বেশি এবং বেচাকেনাও বেশ ভালো। আমরা পাইকারি যারা মাছ বিক্রেতা আছেন, আড়তদার আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক দশক কিন্তু এই বড় আকৃতির ইলিশ বাজারে দেখা যায়নি। গত কয়েক বছর যাবৎ সরকার মা ইলিশ এবং জাটকা শিকারে বিধিনিষেধ আরোপ করায় এবং নিয়মিত নদী সমুদ্রে পর্যবেক্ষণ করায় ইলিশ মাছ কিন্তু বড় হওয়ার সুযোগ পাচ্ছে। যে সেই মাছ যে কারণে 1.5 থেকে 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ আমরা বাজারে অহরই দেখতে পাচ্ছি, যে ইলিশ কিন্তু আগে দেখা যায়নি। তো এই ইলিশ মাছ কিন্তু বাজারের সবচেয়ে বেশি আকর্ষণ। প্রচুর পরিমাণে ক্রেতা এই ভোর সকাল থেকে মানুষ বাজারে কেনাকাটা করতে আসছেন। বিশেষ করে যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ আছেন, তারা এই ভোর সকাল থেকে কিন্তু এই মাছ বাজারে তাদের সপ্তাহের বাজার কিংবা এক মাসের মাছ তারা কেনাকাটা করে থাকেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু মহিলারাও এই বাজার থেকে নিয়মিত মাছ কেনাকাটা করছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মানুষ যারা বিভিন্ন উৎসব উপলক্ষে সামাজিক অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে মাছের চাহিদা, সেই মাছ কিন্তু এখান থেকে মানুষ কিনে থাকে। এই শীতলক্ষ্যার তীরে পাইকারি মাছ বাজার থেকে মাছের দরদামের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। আগামী 11 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। তাই মাদারীপুরের মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে প্রস্তুত পূজা উদযাপন পরিষদ ও প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। প্রকৃতি সেজেছে শরতের আলিঙ্গনে। সময় এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার। তাই দেবী দুর্গাকে সাজাতে মাদারীপুরে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। এরই মধ্যে মাটির কাজ শেষ করে নিপুণ হাতে রং তুলির আঁচড় চলছে মণ্ডপগুলোতে। 12টা মাটির কাজ কমপ্লিট হয়েছে, অনেক 2টা রঙে ভেজছি,
রাত দিন 24 ঘন্টা করে কাজ চলতে আছে। আমার সব প্রতিমা মানে ডোমাটিয়া শেষ, এখন রঙের কাজ শুরু। হিন্দু ধর্মাবলম্বীদের মতে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই 4 ছেলে মেয়েকে নিয়ে এবার দেবী দুর্গা মর্তলোকে আসবেন ঘোড়ায় চড়ে আর ফিরে যাবেন দোলাতে। ভক্তদের প্রত্যাশা, দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবার পৃথিবী থেকে দূর করবেন মহামারী সহ সব ধরনের অপশক্তি। সারা বছর যেন আমরা ভালো থাকতে পারি, তোমার শ্রমজনে আমরা মানে পূজা অর্চনা দিতে পারি, এই প্রত্যাশাই তোমার থাকবে। পুরো বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, এই আমার মায়ের কাছে চাওয়া। নাড়ু মোয়া বানাই, মুড়ি চিরা ভাজি, এই অতীতবতীতে আসলে যারা যা নাকবে হইয়ে জোগাড় করি। আমরা সুস্বাস্থ্যের দিকে নজর রেখে মায়ের পূজা ধুমধামের সাথে করতে চাই। করোনা মহামারীর এই সময় নিয়ম মেনে উৎসব পালনের কথা জানায় পূজা উদযাপন কমিটি ও জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি মেনে আমরা পূজা করার জন্য সকল মন্দির কমিটিকে আমরা নির্দেশনা পাঠিয়েছি, সেই অনুযায়ী পূজা হবে। যেহেতু এখনো করোনার যে ইয়েটা আছে, সেই বিষয়টা গভর্নমেন্টের এখনো নিষেধাজ্ঞা, বিভিন্ন বিষয় নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করেই আমরা অনুষ্ঠানগুলো আয়োজন করব। জেলায় 449টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী 15 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। সময় সংবাদ, মাদারীপুর। আগামী 3রা ও 4ঠা অক্টোবর অনুষ্ঠিত হবে রোম সিটি কর্পোরেশন নির্বাচন। বর্তমানে নির্বাচনের প্রচারণা নিয়ে ব্যস্ত বাংলাদেশি প্রার্থীরা। এবারের সিটি নির্বাচনে 2 বাংলাদেশি নারী প্রার্থী আলোচনার শীর্ষে রয়েছেন। নারী নেত্রী লাইলা শাহ ও সাংবাদিক জুমানা মাহমুদকে নিয়ে আশাবাদী প্রবাসীরা। নির্বাচনী হাওয়া বইছে ইতালির রোমে। 5 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোম সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 2 ইতালীয় নারী প্রার্থী বেশ আলোচনা সৃষ্টি করেছেন। এছাড়া বিভিন্ন পদে আরো 5 জন বাংলাদেশি পুরুষ প্রার্থী রয়েছেন। তারা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত এখন। লাইলা শাহ রোমের 5 ও 12 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন এবং দ্বিতীয় প্রজন্মের জুমানা মাহমুদ রোম সিটি কাউন্সিলর পদ ছাড়াও 7 নম্বর মিউনিসিপিও থেকে প্রার্থী হয়েছেন। জুমানা মাহমুদ সিটি কাউন্সিলর পদে একমাত্র বাংলাদেশি নারী প্রার্থী। তাকে রোমের সব স্থান থেকেই ভোট দেয়া যাবে। বাংলাদেশি সহ প্রবাসীদের সমস্যার কথা তুলে ধরতে চাই এবং তাদের অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। আমাদের প্রবাসীদের প্রতিনিধি হয়ে তারা কাজ করবে এবং তাদেরকে এগিয়ে যাওয়ার জন্যই আমরা আজকে এই পথটা তৈরি করে গেলাম। অন্যদিকে বাংলাদেশের কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া রোমে প্রবাসীদের কল্যাণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা 5 বছরে যে বিদেশিদের নাগরিকত্বের জন্য আমরা দাবি তুলব। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সিটি কাউন্সিলর 48টি পদের জন্য লড়ছেন 1800-র বেশি প্রার্থী। আগামী রোববার সকাল 7টা থেকে রাত 11টা এবং সোমবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে লেবার পার্টির সবচেয়ে বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক কনফারেন্সে লেবার পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বলেন, ব্রিটেনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা প্রয়োজন। শোয়েব কবিরের রিপোর্ট। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের অনুষ্ঠানটি অনেকটাই লেবার পার্টির প্রভাবশালী নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ব্রিটিশ রাজনীতিবিদরা বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা দরকার। We are great friends of Bangladesh and always have been great friends of Bangladesh from the days of independence. And I hope in the coming years again, with my Bondu, we can go to Bangladesh again. জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক মনে করেন, বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি আন্তরিক ভূমিকা রাখে লেবার পার্টি। The Labour Party, we want Britain to be open, we want London to be open, and we want to make sure that we welcome people who are struggling in their own countries, and we want to provide a safe haven. আমি সবাইকে বলি যারা বাঙালি, join the Labour Party, and there's 4 of us now, British Bangladeshi MPs. We need more. So বাংলাদেশ এবং লেবার পার্টি যে ব্রিটিশ বাংলাদেশি যে বংশোদ্ভূত যে পলিটিশিয়ানরা আছেন, তারা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে একটি অসামান্য অবদান রাখছেন। ব্রিটেনের রাজনীতিতে বিশেষ করে লেবার দলে বাংলাদেশি এমপিরা তাদের অবস্থান দিন দিন আরো সুদৃঢ় করছেন বলে মনে করেন লেবার পার্টির শীর্ষ নেতারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অক্টোবর মাসে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি মিলনায়তনে এর প্রদর্শনী হয়। প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে 2 ঘন্টা 16 মিনিটের সিনেমাটি নির্মাণ করা হয়েছে, যা আগামী অক্টোবর মাসে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তোমার চিঠিগুলো কিন্তু মনেই হয় না যে তুমি প্রাইমারি স্কুল পর্যন্ত লেখাপড়া করছো। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, SM মহসিন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ সহ অন্যান্যরা। এই সিনেমাটি বানানোর পেছনে ইন্সপিরেশন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রত্যক্ষ গাইডেন্সে এই সিনেমাটি তৈরি করেছি আমি। পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব প্রদর্শনী শেষে ক্যালিফোর্নিয়া যুবলীগের পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে হয়ে গেল HT ইমাম স্মৃতি নৌকাবাজ প্রতিযোগিতা। চমৎকার এই আয়োজন দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজির হন হাজার হাজার দর্শক। প্রতি বছর এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশ্বাস আয়োজকদের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ফাইনাল খেলা দেখতে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসা দর্শকেরা ভিড় করতে থাকে করতোয়া নদীর দুধারে। অনেকে দূর দূরান্ত থেকে নৌকায় পরিবার পরিজন নিয়ে আসে নৌকাবাইজ উপভোগ করতে। নৌকাবাইজ প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে আসা বাইচালরা। নির্দিষ্ট স্থান থেকে রেফারি সংকেত দেওয়ার সাথে সাথে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। প্রতিটি বাইচাল গানের তালে তালে শক্ত হাতে বৈঠা চালিয়ে কাঙ্ক্ষিত পুরস্কার প্রাপ্তির আশায় এগিয়ে চলে। আর বাইচালদের এই দক্ষ কৌশল উৎসাহ নিয়ে উপভোগ করে নদীর তীরে ও নদীতে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকা নানা বয়সের বিপুল সংখ্যক দর্শক। দীর্ঘদিন করোনার প্রভাবে ঘরবন্দি থাকার পর এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দিত দর্শকেরা। এত সুন্দর ভাজ আমাদের এখানে পরিচালিত হচ্ছে, লক্ষ লক্ষ লোক আমরা দেখতেছি। করোনার কারণে দীর্ঘ বিরতির পর আমরা ঐতিহ্যবাহী উল্লাপাড়ার সন্তালাতে বিশাল এক নৌকাবাজ উপভোগ করতে। নৌকাবাজ খুব সুন্দর এবং খুব প্রতিযোগিতামূলক হচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি দর্শকদের। সবাই বাসা থেকে ফ্যামিলি নিয়ে নৌকাবাজ দেখতে আসছে, সবারই ভালো লাগতেছে। প্রতি বছর না জানি এরকম আমরা সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই। নৌকাবাজ দেখতে আসছি, অনেক ভালো লাগছে। এরকম প্রত্যেক বছর আয়োজন হোক, আমরা এটাই চাই। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে নৌকাবাজ অন্যতম বলে জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সেই সাথে এমন আয়োজন প্রতি বছর করার আশ্বাস দেন তিনি। ঘরবন্দি মানুষ এখন একটু বিনোদনের সুযোগ পেয়ে তারা উৎফুল্ল হয়ে সবাই মিলে এসছে এবং সারাটিও সেরকম। আমি মনে করি এইভাবে যদি আমরা সামনের দিকে এগোই, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, পিঠা উৎসব হয়, বই মেলা হয়, সবকিছু কিন্তু আমরা উল্লাপাড়া সলঙ্গায় করে থাকি। ফাইনাল খেলা সিরাজগঞ্জ সহ আশপাশের জেলা থেকে আসা 25টি পানছি নৌকা অংশগ্রহণ করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। টেন্ডার জটিলতা কাটিয়ে 3 বছর পর ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু BRT-এর। বায়োমেট্রিকের সময় লাগায় বাড়ছে ভোগান্তি। 6 মাসের মধ্যে 12.5 লাখ লাইসেন্স সরবরাহের আশা। নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর শরীরেও কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক। চট্টগ্রামে গবেষণা, চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসিতে বিক্রি বন্ধের তাগিদ। করোনায় সারা দেশে বন্ধ হয়ে গেছে 3,500 কিন্ডারগার্টেন। অনিশ্চিত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন। সরকারি স্কুলে ভর্তির সুযোগের পরামর্শ। গোপন সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয় দেশি বিদেশি বিপুল পরিমাণ অবৈধ মদ। রাজধানীর শাহবাগে পিকক হোটেলে র্যাবের অভিযান, আটক 3। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।